বাপের বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে একদম রেডি সেডি হয়ে মা মুখের সামনে টিফিনটা দিত, খেয়ে আবার টিফিনটা প্যাক করে স্কুল চলে যেতাম, নাহলে টিউশন চলে যেতাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর কে ডেইলি লাইফে সকলকে জানাই অনেক স্বাগত। ঘুম থেকে উঠে এখন বিছানা ছাড়তে না ছাড়তেই হুটাপটি করে একদম পড়িমড়ি করে খাট থেকে নেমে ছুটতে ছুটতে যেতে হয় রান্নাঘরে। ওই যে ছেলে টিফিন বানাতে হবে, তারপরে তো ছেলেকে একদম দৌড়ঝাঁপ করে সাজিয়ে গুছিয়ে টোটোতে চাপিয়ে দিয়ে এসে তখন আবার নিজের জন্য কি বানাবো, হাজব্যান্ডের জন্য কি বানাবো, ব্রেকফাস্টে কি করব, লাঞ্চে কি করব, সন্ধ্যের টিফিন কি করব, ডিনারে কি করব। সারাক্ষণ যদি একটা মাথায় এইসব ঘুরতে থাকে যে কি খাবার বানাবো কি খাবার বানাবো, মাথা তো একদম পাগল পাগল মনে হয়। যদি কোনোদিন মনে করি ডাল আলু মাখা দিয়েই কাটিয়ে দেবো দুপুরটা, তখন হয়ে যায় আরও মুশকিল। দুপুরবেলায় একবারে রান্না সেরে রাতে খাওয়া যায়, কিন্তু দুপুরবেলায় যদি আবার ডাল আলু মাখা খেয়ে ফেলি, তো রাতের বেলায় আবার কি মানে সবজিপাতি করব সে নিয়ে আবার আরেক চিন্তা। তার থেকে বরং দুপুরে রান্নাটা সেরে ফেলবো, রাতের বেলায় না হলে আবার কটা ভাত রুটি যা তা একটা বানিয়ে দিলেই মানে সবজি থাকলে তার সঙ্গে খাওয়া হয়ে যায়। সন্ধ্যে থেকে তো আর কম কাজ থাকে না। মনে হয় দুপুরবেলায় স্নানের পর হয়তো একটু রিল্যাক্স পেলাম, সব কাজ শেষ হয়ে গেল, কিন্তু না, যতক্ষণ না চোখ দুটো বন্ধ করবা রাতের বেলায় ততক্ষণ পর্যন্ত সারাদিন কাজ আর কাজ। রাতের বেলায় ঘুমিয়েও সকালের চিন্তা, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি হাঁড়ি কড়াই নিয়ে আমি দৌড়া বেড়াচ্ছি, ছুটোছুটি করে বেড়াচ্ছি। এই তো হলো অবস্থা। এখন সকালবেলায় ছেলেকে দিয়েছিলাম ম্যাগি টিফিন বানিয়ে। তো 4টে ম্যাগি ছিল, 2টো ম্যাগি পেলাম, 2টো ম্যাগি কেন আর পাওয়া যাচ্ছে না, ফ্রিজে দেখলাম পেলাম না, অন্য জায়গায় দেখলাম পেলাম না, সারাদিন ওইটাই তো ভাবছি 2টো ম্যাগি কোথায় গেল। তাহলে রাত্রেবেলা আবার ম্যাগি আনতে বলতে হবে। যদি কালকে আবার স্কুলে টিফিন না করা হয় তাহলে ম্যাগি তো আর দেওয়া যাবে না, টিফিন ম্যাগিটা শেষ হয়ে গিয়েছে। তো এখন আবার ভিডিও এডিট করতে গিয়ে দেখছি যে ফ্রিজের মধ্যে ম্যাগিটা, ওই যে খেজুর নিলাম, তো সেখান থেকে দেখছি যে ফ্রিজের মধ্যে ভরা আছে। মানে ভাবো, সারাক্ষণ সংসারের মধ্যেই ঢুকে থাকি, ভিডিও এডিট করতে গিয়েও শান্তি নেই। তো যাই হোক, এখানে সকাল সকাল তো পুরো বাড়ি কালকে ঝড়ে একদম ধুলো বালিতে অস্থির করে দিয়েছিল, একদম ভর্তি, বৃষ্টির তো নামগন্ধ কিছুই নেই, বরং খাটুনি বাড়িয়ে দিয়ে গেল। ঝড়ের পরে আবার ওই ঝাঁটা বালতি নিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াতে হলো। তো যাই হোক, যা করেছি আজকে সকালবেলায় তো আবার দেখছি বারান্দা টারান্দা ধুলো ভর্তি। তো পুরো বাড়ি ঝাঁট দিয়ে একটু বসেছিলাম সোফার মধ্যে, মোবাইলটা ঘাঁটাঘাঁটি করছিলাম। তো ভাবলাম যে ব্রেকফাস্টে কি করব, তো ভাবলাম যে চিড়ের পোলাও করে নিই। তো ঝটপট চিড়ের পোলাওটা এখন বসাতে চলে এলাম। আর এইদিকে চিড়ের পোলাওটা বসিয়ে দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করতে দিলাম, একটু সফট হলে তারপর চিড়েটাকে দেব। তার জন্য ভাবছি যে প্রথমে একটুখানি সবজি কেটে নিই, মানে ওদিকে তো এক পদ হতে থাকছে, এদিকে আরেক পদের চিন্তা, মানে এদিকে কলা পেঁপে এটা কেটে নিচ্ছি। আজকে সবাইকে বাড়িতে একদম রুগীর পাতলা ঝোল খাওয়াবো, কলা পেঁপে। গরমের সময় কিন্তু খুব ভালো খাওয়া, যে কোনো সিজনে কলা পেঁপের তুলনা হয় না। তো এদিকে আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একটু টিপে টাপে দেখবো যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো চিড়েটাকে ধুয়ে এখন 2-3 মিনিট মতো রেখে দিয়েছিলাম, চিড়ের গায়ে যে জল ছিল সেটা একদম ভালোভাবে টেনে নিয়েছে, আর চিড়েটা একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। আর চিড়ের পোলাও করতে গেলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে একটু মোটা চিড়ে নিতে হবে। আর এই তো চিড়ের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম, 1 চামচ চিনি, আমরা একটু মিষ্টিটা কম খাই তার জন্য চিনিটা একটু কম দিলাম। নিজের স্বাদ অনুযায়ী বুঝে শুনে চিনিটা দিতে হবে। আর এই তো আমার একদম চিড়ের পোলাও রেডি। আর মানে কারি পাতা দিলে ভালো হতো, কিন্তু কারি পাতা আমার ঘরে ছিল না, তাই দিলাম না, স্কিপ করে গেলাম। তো যে কোনো জিনিস না থাকলেও মানে যে কোনো প্রকারে খাওয়া দরকার, তো পেটে গেলেই হবে। একটা জিনিস বাদ দিলেও কোনো সমস্যা হয় না কোনো জিনিস বানাতে গিয়ে। তো আমার জন্য তো গরম গরম এখানে ঢেলে নিচ্ছি, হাজব্যান্ডের জন্য রেখে দিচ্ছি, আমি তো গরম গরম খাবো, ও মনে হয় ঠান্ডা ঠান্ডা খাবে, কারণ ও এখনও মুখ টুক ধোয়নি, চুপচাপ বসে আছে। তো এই তো গরম গরম 1 কাপ চা বানিয়ে নিলাম, এখন খেয়ে দিয়ে চলে এলাম। এখন কলা পিঁপেটা ধুইয়ে রেখে দিই। তারপরে এখানে পটল কেটে নিয়েছি, পটল ভাজা করব। তো পটলের গায়ে না একটুখানি ধুলো ধুলো মানে কাদা কাদা আছে, তো ভালোভাবে ডলে মানে ধুয়ে নিচ্ছি। ছিলে তো পটলটা ছিলে ফেললে কোনো অসুবিধা হয় না, কিন্তু খোসা সমেত পটল একটু ভালোভাবেই ধুয়ে নিতে হয়। তো এদিকে পটলটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। একটুখানি পটলটা না ভাপ দিয়ে নেব, পটলটা ভাপ দিলে
খেতে খুব ভালো হয়, মানে ভাজাটা খুব ভালো হয়। তো একটু লবণ, হলুদ আর একটুখানি জল দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে ভাবছি যে মসুর ডাল দিয়ে একটু ডিম রান্না করব। তো তার জন্য মসুর ডালটাকে নিয়ে নিলাম ছাঁকনির মধ্যে। এখন ভালোভাবে ডলে ডলে একদম ধুয়ে নেব, কারণ মসুর ডালের মধ্যে অনেকটা পরিমাণে পাউডার মেশানো থাকে, যাতে পোকা না লাগে সে কারণে। তো ভালোভাবে ধুয়ে এখন মসুর ডালটা একদম ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এদিকে দেখো, একটা বড় সাইজের রসুন ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। 3টে ছোট ছোট টমেটো ছিল, সেটাকেও দিয়ে দিলাম। এই ডালটা না একটু টকটক খেতে বেশি ভালো লাগে। তো তারপরে উপর থেকে একটু হলুদের গুঁড়ো, আর দিলাম হচ্ছে জিরের গুঁড়ো, আর দিলাম হচ্ছে উপর থেকে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা না দিলে আবার ওই যে ফেনা ফেনা উঠবে, উঠে একদম গ্যাস ওভেন ভর্তি হয়ে যাবে, তার জন্য দিয়ে দিলাম। উপর থেকে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম, ওটা ভালোভাবে সেদ্ধ হোক। এদিকে পটলটা একটু ভেজে নিচ্ছি, সেদ্ধ করা হয়ে গিয়েছে। পটলটা এদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। এই তো কত সুন্দর ভাজা হয়েছে। পটলটা একটু ভাপ দিয়ে ভাজলে পরে বেশি ভালো হয়। তো এইদিকে ডালটা তো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরকম অবস্থায় লবণ দিলাম। আগে তো আমি লবণ দিইনি, লবণটা দিলে ডালটা সেদ্ধ হতে একটুখানি দেরি হয়। এটা কিন্তু প্রেসার কুকারের মধ্যেও করা যেতে পারে, কিন্তু হাঁড়ির মধ্যে করে যে স্বাদটা পাওয়া যায় প্রেসার কুকারের মধ্যে করে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না, তার জন্য হাঁড়িতেই ভালো হয়। তো মসুর ডালটা ওদিকে সেদ্ধ হয়ে গিয়েছে। ফোড়ন দেওয়ার জন্য এদিকে পেঁয়াজ লঙ্কা আমি ভালোভাবে ভেজে নেব, তারপর ফোড়নটা দিয়ে নেব। আর বললাম যে মসুর ডাল দিয়ে ডিম রান্না করব, তার জন্য এখানে 4টে ডিমের পোচ বানিয়ে নিলাম। এখানে ডালের মধ্যে আস্তে আস্তে করে ডিমগুলো ছেড়ে দিলেও হতো, কিন্তু ডিমটা হালকা ফ্রাই করার পর দিলে আরও বেশি সুস্বাদু হয় খেতে। তো এখানে ফোড়নটা এখন ডালের মধ্যে দিয়ে দিলাম। তো এখন ডালের মধ্যে দিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়া করে দেব। আর এইভাবে যদি না খেয়ে থাকো একবার খেয়ে দেখতে পারো, খুব সুস্বাদু লাগে খেতে। তারপরে তো এদিকে যে ডিমের পোচ বানিয়ে রেখেছিলাম, সেই 4টে ডিমের পোচ আস্তেভাবে ছেড়ে দেবো উপর থেকে। এবারে আরেকটু নাড়াঘাটা দিয়ে এটাকে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 1-2 মিনিটের মতো, তাহলে হয়ে যাবে। এ সময় লবণ ভালোভাবে চেক করে নিতে হবে। তারপরে ওদিকে তো ডালটা হয়ে গেল। এবার রুগীর ঝোল বানিয়ে নিচ্ছি, মানে কলা পেঁপের ঝোল বানিয়ে নিচ্ছি। আর দেখো, বাটা মশলাটা ফ্রিজে রেখেছিলাম, একদম বরফ হয়ে গিয়েছে। ফ্রিজের মধ্যে সুইচটা থাকে না, বাড়া কমা করা যায়, সেটা এতটাই কমিয়ে দিয়েছি যে ঠান্ডাতে ডিপের নিচে কিছু রাখলে সেখানেও ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে বরফে পরিণত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, জিরে ধনে কাঁচা লঙ্কা হলুদ লবণ সব কিছু দিয়ে একটু মশলা করে এর মধ্যে পেঁপে আর কলাটাকে ধুয়ে দিলাম। যেহেতু কলা পেঁপের পাতলা ঝোল করব, তার জন্য এখানে বেশি রসিয়ে কষিয়ে রান্না করার কোনো দরকার নাই। একটু জাস্ট নাড়াচাড়া করে উপর থেকে জল দিয়ে দিলাম, ব্যাস। এই তো আমার কলা পেঁপের ঝোল ফুটে গেলে রেডি হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর এখানে রান্নাঘরে কাজ করতে করতেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফেলার চেষ্টা করি। রান্নাঘরে থাকাকালীন যদি এই কাজগুলো করা হয় তাহলে সময় কম বাঁচে। মানে রান্নার পরে যদি করতে যাই তাহলে সময়টা অনেকটা বেশি লেগে যায়। রান্না করতে করতে রান্না বান্না চাপিয়ে যদি আমি রান্নাঘরের কাজটা করে নিই তাহলে খুব সুবিধা হয়, সময় বেঁচে যায়। তো এখানে দুটো তাক দেখতে পাচ্ছ, এটা করা হয়েছে একটা মাইক্রোওভেনের জন্য, আর একটা ওই গ্রিল মেশিন না ড্রিল মেশিন কি একটা বলে, যে চিকেন টিকেন কাবাব টাবাব করে পোড়ায় আর কি, তো ওটার জন্য বানিয়েছিলাম। তো এখন তো আপাতত কেনা হয়নি, নতুন বাড়ি করলাম যেহেতু, বুঝতেই পারছো। তো খুব একটা ঘরবাড়ি এখনো পর্যন্ত সাজে উঠতে পারেনি। তো ফাঁকা দেখলেই বাঙালিরা কি করে, ঠুসে ঠাসে যা পায় সব কিছুই রেখে দেওয়ার চেষ্টা করে। তো আমিও সেই বাঙালিদের মধ্যে পড়ি। ওখানে রাখতে 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 কৌটো কাটা এত ভর্তি হয়ে যায় যে মাঝে মাঝে ডিপ ক্লিন না করলে জায়গাটা দেখতে খুব খারাপ লাগে। তো কৌটো কাটা যা ছিল সব কিছু কমিয়ে দিয়ে অল্প কয়েকটা রাখলাম। আর এদিকে যেখানে আমি তরকারি ভাত রেখে দিই রান্না হওয়ার পরে, সে জায়গাটাও একটুখানি অগোছালো লাগছিল, ধুলো ধুলো লাগছিল, কারণ রান্নাঘরের সাইডে একটা বড় দরজা জানালা আছে। তো পাশেই আছে ফাঁকা রাস্তা মাঠ, তার জন্য প্রচুর ধুলো পড়ে। তো একটু ডিপ ক্লিন না করলে মাঝে মাঝে হয় না।
তো রান্নাঘরে রান্না বসিয়ে যদি এরকমভাবে সব কাজ হাতের কাছে যে কাজগুলো সেগুলো করে নিতে থাকা যায়, তাহলে কাজগুলো আর অতটাও কাজ বলে মনে হয় না। রান্নাঘর থেকে বেরিয়ে গেলে অন্য কাজ করতে গেলে তো রান্না বান্না পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে। তো এখানটা এত অগোছালো ছিল, জায়গাটা একটু ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তুমি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তুমি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকো, চ্যানেলটি প্লিজ ফলো করে দিও। তুমি যদি অলরেডি কাজটি করে থেকে থাকো, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ।